জাপানের সামুরাইদের কথা ভাবলে আমাদের চোখে কি ভাসে? কিন্তু যদি বলি জাপানের ইতিহাসে এমন একজন সামুরাই ছিলেন যিনি জন্মেছিলেন আফ্রিকাতে, না না, এটা কোনো বানানো গল্প না। এটা ইয়াসুকের অবিশ্বাস্য কিন্তু সত্যি এক কাহিনী। তো চলুন ইতিহাস আর কিংবদন্তির এই অসাধারণ গল্পটা একটু কাছ থেকে দেখা যাক। তবে আসল মানুষটার গল্পে যাওয়ার আগে চলুন একটু দেখে নিই কিভাবে এই ইয়াসুকে আজকের দিনে একজন কালচারাল আইকন হয়ে উঠলেন, মানে প্রায় একজন কিংবদন্তি। আজকাল তো অ্যানিমে, ভিডিও গেম, এমনকি সিনেমার দৌলতে তার জনপ্রিয়তা একেবারে আকাশ ছোঁয়া। আর এই আধুনিক রূপগুলোই কিন্তু তাকে সারা বিশ্বের নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলেছে। কিন্তু এই যে এত বড় একজন হিরো, এই কিংবদন্তির আড়ালে আসল মানুষটা কে ছিলেন? চলুন এবার আমরা সেই কিংবদন্তির পর্দা সরিয়ে আসল ঐতিহাসিক সত্যটা খোঁজার চেষ্টা করি। তো প্রথমেই আসি এক কিংবদন্তির পুনর্জন্ম এই বিষয়। নেটফ্লিক্সের অ্যানিমে সিরিজ বলুন বা অ্যাসাসিনস ক্রিড শ্যাডোজের মতো বিশাল ভিডিও গেম, ইয়াসুকের গল্প কিন্তু এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। আর তার এই চরিত্রটা জাপানের ইতিহাসকে যেন একদম নতুন একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখার সুযোগ করে দিচ্ছে আমাদের। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই যে পপ কালচারের এত বড় আইকন, তার পেছনের আসল মানুষটা কে ছিলেন? আজকের এই আলোচনাটা আমাদের এই কাল্পনিক জগৎ থেকে সোজা ঐতিহাসিক বাস্তবতার দিকে নিয়ে যাবে। এবার আসা যাক তার অপ্রত্যাশিত আগমনের গল্পে। চলুন আমরা একটু সময়টাকে পিছিয়ে নিয়ে যাই, সোজা ষোড়শ শতকের জাপানে। ঠিক সেই সময়ে যখন ইতিহাসে প্রথমবার ইয়াসুকের দেখা পাওয়া যায়। ইয়াসুকে যখন জাপানে পা রাখেন, তখন সেখানে কিন্তু এক চরম অস্থিরতা চলছিল। এই সময়টাকে বলা হয় সেনগোকু যুগ, মানে এক কথায় বলতে গেলে এক ভয়ঙ্কর গৃহযুদ্ধের সময়। এখানে ক্ষমতা সারাক্ষণ হাত বদল হতো। আর ঠিক এই রকম একটা বিশৃঙ্খল পরিবেশেই কিন্তু তার অবিশ্বাস্য উত্থানের মঞ্চটা তৈরি হয়েছিল। সালটা ছিল ১৫৭৯। ঠিক এই বছরে একজন আফ্রিকান ব্যক্তি জাপানে এসে পৌঁছান। দুঃখের বিষয় হল তার আসল নামটা কিন্তু ইতিহাসের পাতায় হারিয়ে গেছে। তিনি এসেছিলেন আলেসান্দ্রো ভ্যালেগানো নামে একজন ইতালীয় জেসুইট মিশনারির সঙ্গে। সেই সময়ে জাপানি লেখা থেকে তার চেহারার একটা অদ্ভুত সুন্দর বর্ণনা পাওয়া যায়। বলা হয়েছে তার উচ্চতা ছিল প্রায় ৬ ফুট ২ ইঞ্চি। তিনি ছিলেন কৃষ্ণবর্ণের, আর তার ত্বক ছিল যেন কাঠ কয়লার মতো। ভাবুন তো একবার, এই বর্ণনা থেকেই বোঝা যায় যে তার আগমন সেই সময় জাপানে কতটা আলোড়ন ফেলেছিল। তার মতো চেহারা জাপানিরা আগে কখনো দেখেইনি। আর এর ফলে যা হওয়ার তাই হল। রাজধানীতে তার আসার খবর ছড়াতে রীতিমতো হইচই পড়ে গেল। তাকে শুধু এক ঝলক দেখার জন্য উত্তেজিত জনতা জেসুইটদের থাকার জায়গার দরজা পর্যন্ত ভেঙে ফেলেছিল। মানে বুঝতেই পারছেন কি সাংঘাতিক কৌতূহল তৈরি হয়েছিল তাকে ঘিরে। এর পরের অধ্যায়টা হল যুদ্ধবাজ প্রভুর সামুরাই। ইয়াসুকের জীবনটা কিন্তু পুরোপুরি বদলে গিয়েছিল একটা বিশেষ মুহূর্তে। আর সেই মুহূর্তটা হল যখন তার সাথে দেখা হয় জাপানের সবচেয়ে ক্ষমতাশালী যুদ্ধবাজ নেতা ওদা নোবুনারার সাথে। তাদের প্রথম দেখা হওয়ার ঘটনাটা ছিল একেবারে নাটকীয়। নোবুনারা, যিনি জাপানের অন্যতম মহান ঐক্যবদ্ধকারী হিসেবে পরিচিত, তাকে ডেকে পাঠান। প্রথমে তো তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে ইয়াসুকের গায়ের রং আসল, এমনকি তাকে ঘষে দেখতেও বলেন। কিন্তু যখন তিনি ইয়াসুকের অসাধারণ শক্তি দেখলেন, বলা হতো তার শক্তি নাকি ১০ জন সাধারণ মানুষের সমান, তখন তিনি মুগ্ধ হয়ে যান। এতটাই মুগ্ধ হন যে তিনি ভ্যালিগোনানোকে অনুরোধ করেন ইয়াসুকেকে তার কাছে রেখে যাওয়ার জন্য। আসলে এখানে একটা ব্যাপার বুঝতে হবে। সেনগোকু যুগের জাপানে একটা বড় সামাজিক পরিবর্তন আসছিল। পুরনো যে জাতপাতের কাঠামো, সেটা বেশ নমনীয় হয়ে গিয়েছিল। মানে যোগ্যতা আর আনুগত্য থাকলে একজন সাধারণ কৃষক, সৈন্য থেকে শুরু করে বিদেশি যে কেউই অনেক উঁচুতে উঠতে পারত। আর ঠিক এই পরিবেশটাই ইয়াসুকের মতো একজন বিদেশির জন্য স্যামুরাই হওয়ার রাস্তাটা খুলে দিয়েছিল। আর নোবুনারা তাকে কি দিয়েছিলেন জানেন? তাকে একটা জাপানি নাম দেওয়া হয় ইয়াসুকে, থাকার জন্য একটা বাড়ি আর ভাতার ব্যবস্থা করা হয়। এমনকি তাকে একটা কাতানা বা আনুষ্ঠানিক তলোয়ারও দেওয়া হয়, যা ছিল একজন সামুরাই যোদ্ধার সবচেয়ে বড় প্রতীক। শুধু তাই না, তাকে নিজের ব্যক্তিগত অস্ত্ররক্ষীর দায়িত্ব দেওয়া হয় এবং তার পাশে বসে খাওয়ার মতো বিরল সম্মানও দেওয়া হয়।
এই সম্মানগুলো কিন্তু মোটেই সাধারণ কিছু ছিল না। এগুলোই প্রমাণ করে যে নবুনারা তাকে শুধু একজন যোদ্ধা নয়, বরং একজন বিশ্বস্ত সঙ্গী আর সত্যিকারের সামুরাই হিসেবেই গ্রহণ করেছিলেন। কিন্তু ইয়াসুকের জীবনের এই গৌরবময় অধ্যায়ের শেষটা হয় খুব নাটকীয় আর দুঃখজনকভাবে। গল্পের এই পর্বের নাম হন্নজি মন্দিরে বিশ্বাসঘাতকতা। সালটা ছিল 1582। এই বছরেই সেই কুখ্যাত হন্য যে ঘটনাটা ঘটে। নবুনারা তারই এক বিশ্বস্ত সেনাপতি আকেচি মিৎসুহিদের বিশ্বাসঘাতকতার শিকার হন। কিয়োটোর হন্নজি মন্দিরে যখন অতর্কিত হামলা হয়, তখন ইয়াসুকে কিন্তু তার প্রভুর পাশেই ছিলেন। নবুনারার ছোট্ট দলের সঙ্গে মিলে তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছিলেন। তার এই আনুগত্যই প্রমাণ করে যে তিনি মনে প্রাণে একজন সত্যিকারের সামুরাই হয়ে উঠেছিলেন। কিন্তু নবুনারার পতনের পর ইয়াসুকের কি হল? তাকে তো যুদ্ধক্ষেত্রে বন্দী করা হয়েছিল। তারপর তার ভাগ্যে কি লেখা ছিল? অবাক করার মতো ব্যাপার হল তার জীবনটা বেঁচে যায়। আকেচি মিৎসুহিদে ঘোষণা করেন যে ইয়াসুকে যেহেতু জাপানি নন, তাই তাকে হত্যা করার প্রয়োজন নেই। তাকে জেসুইটদের কাছে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আর ঠিক এর পর থেকেই ইতিহাসের পাতা থেকে ইয়াসুকে যেন একদম গায়েব হয়ে যান। তারপরে কি হয়েছিল তা আর কেউ জানে না। গল্পের শেষ পর্বে আমরা দেখব ইয়াসুকের স্থায়ী উত্তরাধিকার। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন জাগে, তাই না? ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া একজন মানুষ কেন আজ এত বছর পর এত শক্তিশালীভাবে ফিরে এলেন? চলুন তার এই অবিশ্বাস্য জনপ্রিয়তার কারণটা একটু খোঁজার চেষ্টা করি। এর একটা বড় কারণ হল সফট পাওয়ার। মানে একটা দেশ যখন তার সংস্কৃতির মাধ্যমে অন্যদের প্রভাবিত করে। ইয়াসুকে অ্যানিমেটা কিন্তু ঠিক এই কাজটাই করে। তার গল্পটা ব্যবহার করে জাপানকে বিশ্বের সামনে একটা শক্তিশালী, উদার এবং সম্মানীয় দেশ হিসেবে তুলে ধরা হয়। আধুনিক যে অ্যানিমেটা, সেখানে তার গল্পকে খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। কয়েকটা জটিল বিষয়ে, যেমন ধরুন একটা নতুন সংস্কৃতিতে মানিয়ে নেওয়ার ব্যাপারটা তুলে ধরা হয়েছে। যেমন যখন সে তার আসল পরিচয় ছেড়ে ইয়াসুকে নামটা গ্রহণ করে, সেটা হলো অ্যাসিমিলেশন বা আত্মীকরণ। আবার যখন সে সামুরাইদের নিয়মকানুনের সাথে নিজের নৈতিকতাকে, যেমন শিশুদের রক্ষা করা, মিলিয়ে নেয়, সেটা হলো ইন্টিগ্রেশন বা একীকরণ। আর সবশেষে অন্য সামুরাইরা যখন তাকে বহিরাগত বলে দূরে ঠেলে দেয়, সেই ব্যাপারটা হলো মার্জিনালাইজেশন বা প্রান্তিকীকরণ। এই বিষয়গুলোই কিন্তু তার গল্পটাকে আজকের দিনে সবার কাছে এত প্রাসঙ্গিক করে তুলেছে। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, আমরা আজকে যে শক্তিশালী কিংবদন্তি ইয়াসুকেকে চিনি, সেটা কি আসল মানুষটার প্রতি সত্যিকারের সম্মান, নাকি আমরা ইতিহাস থেকে যে সামান্য কয়েকটা তথ্য পাই সেটার উপর ভিত্তি করে একটা নতুন কাল্পনিক চরিত্র তৈরি করে নিয়েছি? হয়তো ইতিহাস আর কল্পনার এই অসাধারণ মিশ্রণটাই ইয়াসুকের গল্পকে এত জীবন্ত আর আকর্ষণীয় করে রেখেছে।